গুড ইভিনিং মাস্টার। কাবিও তো যেরকম করে জিজ্ঞাসা করলাম তো আছে আসবা তুমি। না, আমার আসার কথা ছিল, হঠাৎ জ্বর আসছে, আম্মু আর বেরোতে দেয়নি। জ্বর আসছে তাইলে তো না আসাই ভালো। মাসরিক আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। ওকে, লাস্ট দিন আমরা কোশ্চেন নাম্বার 38 পর্যন্ত শেষ করছিলাম। তো আজকে আমরা কোশ্চেন নাম্বার 39 থেকে কন্টিনিউ করব। অলমোস্ট 100 পেজেস এর মতো আছে। হোপফুলি আমাদের ইলেকট্রিসিটি এই উইকের মধ্যে শেষ হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো কোশ্চেন নাম্বার 39, এটাতে কারো কোনো কনফিউশন আছে? ওকে, 39C। আচ্ছা, তো 39C তে বলতেছে explain with reference to both current and potential difference why it is possible to operate both bulbs at the same time from the same power supply. Current and potential difference, তো কি হয়েছে এখানে? Function the peak of main bulb is higher than the torch bulb. ওটা কি? ওটা বুঝি না এই পয়েন্টটা। একটু আরেকবার বলো তো কি বলছে। মানে যে বলা হচ্ছে যে PD of main bulb is higher than the torch bulb. এটা কেন হয়েছে? এই যে তোমার মেইন বাল্বে তোমার এখানে বলেই তো দেওয়ার কথা, যে মেইন বাল্বে তোমার ভোল্টেজ লাগে কত? 230 ভোল্ট। আর তোমার টর্চ বাল্বের ভোল্টেজ লাগে কত? 2.5। তো তাহলে কি মেইন বাল্বের বেশি লাগতেছে, টর্চ বাল্বের কম লাগতেছে না? তো মেইন বাল্বের বেশি ভোল্টেজ লাগে, টর্চ বাল্বের কম ভোল্টেজ লাগে, বাট স্টিল তাদেরকে কি করা যায়? পটেনশিয়াল ডিফারেন্স এন্ড কারেন্টের রেফারেন্স দিতে বলছে। সো এখানের জন্য আমাদের কারেন্টের ভ্যালুটা কত আসছে? কারেন্টের ভ্যালু এখানে 0.2, এখানেও 0.2। সো সেম কারেন্ট বাট ডিফারেন্ট পটেনশিয়াল ডিফারেন্স। সো তাহলে এইটা আমরা কিভাবে করে দিতে পারবো বাল্বগুলোকে? যদি তাদেরকে সিরিজে কানেক্ট করি, নাকি আনিসা? যে দুইটাকে যদি সিরিজে কানেক্ট করি, তাদের রেজিস্ট্যান্সের রেশিও ওয়াইজ তারা কি করবে? ভোল্টেজ গুলা শেয়ার করে নিবে, আর সিরিজে সব জায়গায় কারেন্ট কি থাকবে? সেম থাকবে। সো তাহলে এইভাবে করে যে both of them require the same current but they have different voltage demand, একজনের ভোল্টেজ বেশি লাগে, একজনের ভোল্টেজ কম লাগে। সো তাহলে যার ভোল্টেজ বেশি লাগে, যার ভোল্টেজ কম লাগে, তাদেরকে ওরকম করসপন্ডিং ভোল্টেজ গুলো দিতে হবে। ওকে মারিয়া, বুঝতে পারছো যে মেইন বাল্বের ভোল্টেজ বেশি আর টর্চ বাল্বের ভোল্টেজ কম, ওই পয়েন্টটা আসলে বলছে কি? জি ভাইয়া। ওকে, এটা ডি নাম্বার। আচ্ছা, তো এটা ডি নাম্বারে কি বলছে? Earlier in the question you were asked to calculate the resistances of the bulbs when operating normally, যে যখন নাকি নরমালি তারা জ্বলবে তো তখন তাদের রেজিস্ট্যান্স গুলি বের করতে বলা হয়েছে। Explain the effect of the on the resistance of the bulbs if they are operated at a much smaller current so that neither bulb lights up. So তাহলে এত কম কারেন্ট যদি দেওয়া হয় তাহলে জানি কি না হয়? কোনো বাল্বই না জ্বলে, তো তখন তাদের রেজিস্ট্যান্সের উপরে কেমন ইফেক্ট আসবে? হ্যাঁ, ওই তো রেজিস্ট্যান্স ওখানের মধ্যে কি তোমার টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। তো তাহলে কারেন্ট যদি খুবই কম থাকে তো তখন রেজিস্ট্যান্সের মধ্যে কি ওরকম কোনো চেঞ্জ আসবে? এখানের মধ্যে তার অ্যানসারটা বের করি। তার অ্যানসারের পিডিএফটা ওপেন করে নেই। 1 মিনিট।
ওকে, সো তাহলে এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে, কত নাম্বার যেন 39 না? ডি, রেজিস্ট্যান্স কি থাকবে? কম থাকবে। কেন? বিকজ এই যে স্মলার কারেন্ট, সো তাহলে টেম্পারেচার কম, সো তাহলে ল্যাটিসদের সাথে কলিশন কম বা ভাইব্রেশন কম, তো এটার জন্য কি হবে? রেজিস্ট্যান্স কম থাকবে। ওকে, তো এই যে লোয়ার রেজিস্ট্যান্স, কারণ টেম্পারেচার কম, সো তাহলে ফিউয়ার কলিশন। সরি, হ্যাঁ টেম্পারেচার বলছে না যে যদি তাদেরকে কম কারেন্টে অপারেট করা হয়, যে এত কম কারেন্ট যে বাল্বই জ্বলবে না, তো তার মানে কি কারেন্টের ভ্যালু এতই কম যে ওখানে টেম্পারেচার কি হবে না? চেঞ্জ হবে না। যে নরমালি তোমার কারেন্ট যদি নরমাল অপারেটিং কারেন্ট দেওয়া হয়, তো তখন কি হবে? কারেন্ট যত ফ্লো করবে, মানে ইলেকট্রন যত ফ্লো করবে, তত ম্যাটেরিয়ালের সাথে কোলাইড করে করে তাদের টেম্পারেচার বাড়ায় দিবে। কিন্তু যদি এত কম কারেন্ট দেওয়া হয়, তাহলে যদি কি না হয়? কলিশনই না হয়, বা কলিশন খুব কম হয়, তো তখন কি হবে? টেম্পারেচার বলতে গেলে সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ আসবে না। তো তার মানে টেম্পারেচার বাড়বে না, মানে টেম্পারেচার কম থাকবে। ওকে, সো তাহলে লেস এনার্জি ডিসিপেশন অ্যাজ হিট। ওকে, ভাইয়া ড্রিফট ভেলোসিটি কম কিভাবে এখানে? কারণ এখানে তো কোনো কলিশন হচ্ছে না, রেজিস্ট্যান্স কম, তাইলে ইলেকট্রনসরা বেশি ফাস্ট মুভ করবে না? এটা তো কারেন্ট কম বলে দিছে না। এই যে দেখো I is equal to NAVQ, সো তোমার সবকিছু ফিক্সড, ম্যাটেরিয়ালের টাইপ ফিক্সড, এরিয়া ফিক্সড, কিউ ফিক্সড। তো কারেন্ট কম হবে কার জন্য? বলছে না যে কারেন্ট খুবই অল্প অ্যাপ্লাই করতেছে, মানে ইলেকট্রন গুলাই খুবই আস্তে আস্তে ফ্লো করতেছে। তো ইলেকট্রন গুলো খুবই আস্তে আস্তে ফ্লো করলে তাদের কি হবে? মলিকিউল গুলোর সাথে লেস অফেন কলিশন হবে। বুঝছো? আচ্ছা ভাইয়া। ওকে, মারিয়া কি বললা 36 এর কথা? 36 এইটা কি লাস্ট ক্লাসে বোঝানো হয়েছিল? বোঝানোর তো কথা থেকে 36 এর এ, হ্যাঁ এটা তো হ্যাঁ লাস্ট হ্যাঁ, এটা ক্লাসে, তো আমরা বললাম এটা, যে তোমাদের এটা কি হবে, যে by considering how sound wave travels through air, explain how sound can cause a piezoelectric film to generate potential difference। তো কি হয়? সাউন্ড ওয়েভ কি হয়? কম্প্রেশন এন্ড রিয়ারফ্যাকশন দিয়ে ফ্লো করে না বা মুভ করে না। সাউন্ড ওয়েভ হ্যাঁ কি? হ্যাঁ সাউন্ড হলো লংগিটিউডিনাল, সো তাহলে তার কি হয়? কম্প্রেশন এন্ড রিয়ারফ্যাকশন ক্রিয়েট হয়। সো যখন নাকি ওর কম্প্রেশনটা এসে এখানে এসে হিট করবে, তো তখন কি হবে? এই পিজো ইলেকট্রিক্যাল ফিল্মটা কম্প্রেস হবে। তো কম্প্রেস হলে পরে তখন সে কি হয়? পিডি জেনারেট করে। দেন আবার রিয়ারফ্যাকশন হবে, মানে কি সে আবার আগের পজিশনে ফেরত যাবে। দেন আবার কম্প্রেশন হবে, মানে কি তখন আবার পিজো ইলেকট্রিক ফিল্মটা কম্প্রেসড হবে, তো তখন আবার প্রেসার পাবে দেখে ইলেকট্রিসিটি প্রডিউস করবে, অমন টাইপের। বুঝছো? হ্যাঁ ভাইয়া, ওটা বলছি। এই যে 36 এর এ, সাউন্ড হলো লংগিটিউডিনাল ওয়েভ, কিভাবে ট্রাভেল করে ওটা নিয়ে বলতে পারো, বা লংগিটিউডিনাল বললেই 1 মার্ক। এরপরে কি? দে ট্রাভেল বাই আ সিরিজ অফ কম্প্রেশন এন্ড রিয়ারফ্যাকশন। এরপর the idea that these vibrations create a pressure or stress or force on the film, তো স্ট্রেস এর জন্য কি হয়? পিডি জেনারেট করবে। বুঝছো? জি ভাইয়া। ওকে, এরপরে প্রভার একবারে 53 তে প্রবলেম। তো 39 এর পরে 39 থেকে 53 এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? 45। 45? হ্যাঁ 45 এর সি। ওকে, এর সি আসলে দাঁড়া একটা 1 মিনিট। ওকে, সো তাহলে আমরা কোশ্চেন নাম্বার 45
আচ্ছা দাঁড়া, কোশ্চেন নম্বর 45 এর আগে 43 এ তে প্রবলেম আছে। 43 টা দেখে নেই। 43 এ তে কি বলছে? ক্যালকুলেট দ্য রেজিস্টিভিটি অফ দ্য ওয়্যার ইউজড, ক্রস সেকশনাল এরিয়া দেওয়া। তো এখন এটা কিসের গ্রাফ? রেজিস্ট্যান্স ভার্সেস লেন্থের গ্রাফ। তো এই গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে কি পাবা? আর বাই এল। এখন রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রেজিস্টিভিটি ইনটু লেন্থ বাই এরিয়া, আর রেজিস্টিভিটিটাকে সাবজেক্ট করলে রেজিস্ট্যান্স বাই লেন্থ ইনটু এরিয়া। সো গ্রেডিয়েন্ট থেকে এটা পাইলাম। তো গ্রেডিয়েন্টের সাথে এরিয়া মাল্টিপ্লাই করে দিলে কি পেয়ে যাবে? রেজিস্টিভিটি পেয়ে যাবে। জাস্ট একটা ব্যাপার খেয়াল রাখা লাগবে যে এখানে লেন্থটা কিসে আছে? সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে কিসে নিতে হবে? মিটারে নিতে হবে। ওকে, সো আমরা 45 নম্বরে চলে যাই। 45 এর কত নাম্বার? সি নাম্বার নাকি রাফিন? হ্যাঁ 45 এর C। ওকে, সো 45 এর সি তে এখানে মধ্যে কি বলতেছে দেখো, যে পেন্সিল লিডস আর মেড উইথ ডিফারেন্ট হার্ডনেস রেঞ্জ। যে 9H হলো ভেরি হার্ড আর 9B হলো ভেরি সফট। এখন তুমি যদি কোন একটা সফট পেন্সিল দিয়ে দাগ টানো, ঠিক আছে, তুমি যদি একটা সফট পেন্সিল দিয়ে এরকম দাগ টানো, তো তখন সফট পেন্সিলটা কি হয়? একটা মোটা দাগ ক্রিয়েট করে না বলতো? যে একটা সফট পেন্সিল কি করবে? একটা সফট পেন্সিল একটু মনে করো তুমি পেন্সিলের সাইড দিয়ে ওরকম কি করতেছো? দাগ টানতেছো। সো একটা হার্ড পেন্সিল এরকম দাগ ফর্ম করলে একটা সফট পেন্সিল কি করবে? একটা সফট পেন্সিল একটু মোটা দাগ এরকম ফর্ম করে, তাই না? বিকজ সফট পেন্সিলটা কি ইজিলি তার ওয়্যার আউট হয়ে যায়, যে ইজিলি সে ওরকম পেজের সাথে ঘষা খেয়ে দাগ বেশি পড়ে যায়, তাই না? এই জিনিসটা বুঝতে পারতেছো কি বললাম? হ্যাঁ বুঝছি। তো তাহলে এইটা যদি হয় যে তোমার কি একটা সফট পেন্সিলের যদি কি হয়, the line it will draw, ওইটার যদি কি হয়ে যায়, এরিয়াটা বেশি হয়ে যায়, তো তখন ওখানের মধ্যে কি হবে? ওই জিনিসটা আমরা দেখি যে কি কি বলতেছে প্রপোর্শন। The hard pencil leads have a higher proportion of clay. তো এখন দেখো এখানে মধ্যে বলতেছে গ্রাফাইট আর ক্লে মিক্সচার। তো এখন পেন্সিলে 50% গ্রাফাইট 50% ক্লে ছিল যখন, তো এখন বলে দিছে যে ক্লে কি করে না, ক্লে কোনো চার্জ ক্যারিয়ার কন্ট্রিবিউট করে না। ওকে, ক্লে কি করে না? কোনো চার্জ ক্যারিয়ার কন্ট্রিবিউট করে না। তো এর মানে কি? জাস্ট চার্জ ক্যারিয়ার কার কাছ থেকে আসে? গ্রাফাইট থেকে। তো এখন এই যে এখানের মধ্যে দেখো কি বলতেছে, যে হার্ড পেন্সিলে ক্লের প্রপোর্শন বেশি, মানে কি গ্রাফাইটের প্রপোর্শন কম নাকি? হ্যাঁ তো তাহলে হার্ড পেন্সিলে ক্লের প্রপোর্শন বেশি মানে গ্রাফাইটের প্রপোর্শন কম। তো তার মানে হার্ড পেন্সিলের নাম্বার অফ চার্জ ক্যারিয়ার পার ইউনিট ভলিউম কি হবে? কম হবে। হ্যাঁ তো তাহলে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার যদি সে কম দিতে পারে, তো তাহলে কি তার জন্য রেজিস্ট্যান্সটা বেশি হবে না? হ্যাঁ তো তাহলে এরকম টাইপের ব্যাপার। যে এখানের মধ্যে কি বলতেছে দেখো, কত নম্বর জন্য? 45C। এই যে একটা হলো সফট পেন্সিলে, যে হার্ড পেন্সিলে ক্লে বেশি মানে সফট পেন্সিলে ক্লে কম। তো ক্লে কম থাকা মানে কি বেশি থাকা? গ্রাফাইট বেশি থাকা। আর গ্রাফাইট বেশি মানে চার্জ ক্যারিয়ার বেশি। সফট পেন্সিলে কি বেশি? চার্জ ক্যারিয়ার বেশি। সো তাহলে তার রেজিস্ট্যান্সটা কি হবে? কম হবে। অর এই যে সফট পেন্সিল দিয়েছে মেক আ শেপ উইথ আ লার্জার ক্রস সেকশনাল এরিয়া। সো তাহলে সফট পেন্সিলের ক্রস সেকশনাল এরিয়াটা বড়। সো আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। সো তাহলে এ যদি বড় হয়, সো তার মানে রেজিস্ট্যান্স কি হবে? কম হবে। বুঝতে পারছো? যে কোন একটা লজিকে অ্যান্সার লিখলেই হবে। ঠিক আছে? ফর্টি ফাইভের বি তোমার অ্যান্সার মিলে নাই, বিকজ তুমি চার্জ ক্যারিয়ার নিয়ে কাহিনী করছো। যে এখানের মধ্যে দেখো, ফার্স্ট অফ অল তোমাকে কি দেওয়া আছে? পিডি দেওয়া, রেজিস্ট্যান্স দেওয়া নাকি মারিয়া? হ্যাঁ ভাইয়া, So কারেন্ট তাহলে বের তুমি করা হয়েছে। কারেন্ট বের করলা। ওকে, সো এখন 100%
মানে কি ফর 100% বলতে কি বুঝাইতেছে? ফর 100% বুঝাইতেছে যে তোমার যদি কি থাকে, সব যে পুরাটা ভলিউমে যদি তোমার এরকম চার্জ ক্যারিয়ার থাকে, যেখানে আমাদের দেখো কি বলছে যে কারেন্ট ইজ ইকুয়াল টু 1.1 ইন্টু 10⁻⁴, এটা কারেন্ট না? কারেন্ট ইজ ইকুয়াল টু এই যে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার পার ইউনিট ভলিউম ইন্টু ক্রস সেকশনাল এরিয়া ইন্টু ড্রিফট ভেলোসিটি ইন্টু কি চার্জ অফ ওয়ান চার্জ ক্যারিয়ার। তা এখন v ইজ ইকুয়াল টু হোয়াট? v ইজ ইকুয়াল টু তোমার এই কারেন্ট ডিভাইডেড বাই যে ক্রস সেকশনাল এরিয়াটাকে কি করছে দেখছো? কি বলে নাম্বার অফ চার্জ ক্যারিয়ারটাকে কি করছে? হাফ করছে। Half. কেন? বিকজ ওইটার মধ্যে তোমার 50% ক্লে আর 50% কি আছে? গ্রাফাইট আছে। তো তার মানে কি তোমার ম্যাটেরিয়ালের পুরো যে ভলিউম, তো পুরো ভলিউম থেকে কি চার্জ ক্যারিয়ার আসতেছে? না, চার্জ ক্যারিয়ার জাস্ট কতটুকু ভলিউম থেকে আসবে? 50% অফ দ্য ভলিউম। সো তাহলে ওইটার জন্য চার্জ ক্যারিয়ার এর ওই পার ইউনিট ভলিউমে তোমার চার্জ ক্যারিয়ারটা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে ওই এই যে হাফের ব্যাপারটাই তুমি দাও নাই, এর জন্যই মিলে নাই। বাকি সব সেম, জাস্ট ওই চার্জ ক্যারিয়ার পার ইউনিট ভলিউম কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, ঠিক আছে। তো এরপরে তুমি কি তুলতেছো? আচ্ছা, সো তাহলে কোশ্চেন নাম্বার 45 গেল। কোশ্চেন নাম্বার 45 এর পরে 53 এর আগে কারো কি কোনো কনফিউশন আছে? কোশ্চেন নাম্বার 46, 47, 48, 49, 50, 51, 52 এগুলাতে? A1. 51A1, ওকে। A1 এটা এখানের মধ্যে থেকে তুমি কি করবা? মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। মনে করো 31টা কি আছে? টার্ন আছে। ঠিক আছে, 31টা টার্ন তোমার কতটুকু লম্বা? 0 থেকে এটা কত? 1.7। সো তাহলে 31টা টার্ন তোমার 1.7 সেন্টিমিটার লম্বা। তো তার মানে একটা টার্ন তোমার কতটুকু মোটা হবে? এই যে একটা টার্ন কতটুকু মোটা মানে কি? এটা কি ডায়ামিটারটা না? এই যে তোমার এই ওয়্যারটা যেই ম্যাটেরিয়াল দিয়ে বানানো, ওইটার ডায়ামিটার কত এটা আমরা এখান থেকে পাবো। তো তাহলে তোমার 31টা টার্ন আছে 1.7 সেন্টিমিটার ডায়ামিটার। তো তাহলে 31 টার্নস in 1.7 সেন্টিমিটার। সো তাহলে 1 টার্ন ইন 1.7 ডিভাইডেড বাই 31 আর ডিভাইডেড বাই 100 করে মনে করো মিটারে নিয়ে নিলাম। কত আসে? 5.4 এত বেশি কেমন আছে? ডিভাইডেড বাই 100 তো মানে 1.7 ডিভাইডেড বাই 31 ইনটু 100। তো তাহলে 5.48 ইনটু 10 টু দি পাওয়ার -4। সো 5.48 ইনটু 10 টু দি পাওয়ার -4। আর এটাকে আমরা মনে করি এরকম ফুল ফর্মেও রাখতে পারি, বিকজ আমাদের ফাইনালি বের করা লাগবে কি? রেজিস্ট্যান্সটা, তাই না? আচ্ছা, ক্রস সেকশনাল এরিয়াটা। সো এটা হলো তোমার ডায়ামিটার। তো
তো এখন এরিয়া ইজ ইকুয়াল টু হোয়াট, পাই আর স্কোয়ার বলতে পারো, অর পাই ডি বাই টু হোল স্কোয়ার, এটাও বলতে পারো নাকি। তো তাহলে পাই ইন্টু তোমার ডি হলো ওখানে 1.7 ডিভাইডেড বাই 31 ইন্টু 100, এটা ডিভাইডেড বাই 2 পুরাটার স্কোয়ার। তো তাহলে পাই ইন্টু অ্যান্সার এটার স্কোয়ার, এটা ডিভাইডেড বাই 4, তাহলে 2.36 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার স্কোয়ার। তো তাহলে 2.4 আর কি ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 7 মিটার স্কোয়ার। বুঝতে পারছো? হ্যাঁ, এই যে শো করতে বলছে, ওটা ইউনিট 1 2 তে তেমন বেশি কাটবে না, কিন্তু ইউনিট 3 তে এটা একদম স্ট্রিক্ট। আচ্ছা, সো 51 এর বি না, ঠিক আছে, 51 এর বি আমরা দেখতেছি। ওকে, সো তাহলে 51 এর A1 তো বুঝতে পারছো প্রভা? ওকে, সো এখন 51 এর বি কি বলছে দেখ, বলতেছে the coil of the rheostat is এত সেন্টিমিটার long, the PD applied between A and B হলো 12 and the slider at C is 7 centimeter from the end of the coil near A। এই জিনিসটা আসলে সামনাসামনি দেখালে খুবই সুন্দর হয়। তো এখন এখানের মধ্যে দেখো যে তোমার আমরা পটেনশিয়াল ডিভাইডার যখন নাকি পড়ছিলাম মনে আছে কেমন ছিল, একটা ব্যাপার যে লেন্থের সাথে রেজিস্ট্যান্স কি ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই না প্রভা? সো তাহলে এখানের মধ্যে দেখো যে তোমার কানেকশনটা কিভাবে দেওয়া হচ্ছে, বলছে কি the turns of the wire are separated, the ends of the wire are connected in sockets A and B at either end and there is a sliding contact at the center. The resistance between A and C is varied by moving the sliding contact। এখন দেখো তোমার টোটাল 12 কি বলে 12 সেন্টিমিটার তো না, কত 10 পয়েন্ট কত 10.2। সো এবি তোমার টোটাল লেন্থ অফ দা ওয়্যার কত 10.2 সেন্টিমিটার। তো 10.2 সেন্টিমিটার পুরা ওয়্যারটা কত ভোল্টেজ পায় 12 ভোল্ট। সো এখন এ আর সি এর মধ্যে তাহলে কতটুকু পিডি পাবে, এ আর সি এর মধ্যে যে লেন্থ আছে ওই লেন্থের প্রপোর্শনে হবে রেজিস্ট্যান্স, আর ওই রেজিস্ট্যান্সের প্রপোর্শনে সে কি পাবে ভোল্টেজটা পাবে না। সো তাহলে এখানের জন্য তোমার 10.2 সেন্টিমিটারে 12 ভোল্ট। সো তাহলে 1 সেন্টিমিটারের জন্য কত ভোল্ট পায় 12 বাই 10.2। সো তাহলে এ আর সি এর মধ্যে কতটুকু লেন্থ 7 সেন্টিমিটার। সো তাহলে 7 সেন্টিমিটারে কত হবে 12 ডিভাইডেড বাই 10.2 ইনটু 7 কত আসে 8.24। সো তাহলে এত রেজিস্ট্যান্স এত ভোল্টেজ পাবে। বুঝতে পারছো প্রভা? ওকে, এই যেখানে জাস্ট ওই লেন্থের সাথে রেজিস্ট্যান্সটা প্রপোর্শনাল, তো সো তাহলে রেজিস্ট্যান্সের রেশিওতে ভোল্টেজ ডিভাইড হয়, তো এরকম ওয়েতে করছি যে ব্যাপারটা হলো এরকম যে দেখো কি বলা যায়, এরকম ভাবে তুমি চিন্তা করতে পারো, এই এ এই হলো বি, তো এ আর বি এর মধ্যে কত 12 ভোল্ট। তো এখন সি হলো এখানে, তো এ আর সি এর মধ্যে কতটুকু ভোল্টেজ পাবে এটাই তো চাইছে আমাদের কাছে, তাই না? তো তাহলে এ আর বি মানে পুরো 10.2 সেন্টিমিটারে পাচ্ছে 12 ভোল্ট। তোমার এই স্লাইডিং কন্ট্যাক্টটা যদি একদম এখানে থাকে
একদম যদি এতে থাকে সো তাহলে সে কি কোনো ভোল্টেজ পাবে? এ আর সি এর মধ্যে কোনো পিডি আছে? নাই। তো যত আমরা লেন্থ বাড়াবো তত পিডি বাড়বে, সো তাহলে লেন্থের প্রপোর্শন দিয়ে ওই ইউনিটারি মেথডে করে ফেলতে পারবো। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, এটা গেল 51। তারপরে কোশ্চেন নাম্বার 53 তে প্রবলেম ছিল না প্রভা? 53 B2, 53 B2 কি বললো? Assuming each feeling requires 2.3 joules of incident light energy, a fully charged battery can be used to power the light gun to harden 210 feelings. কোশ্চেনটা কি বলছে? আচ্ছা, dentists often use a white composite material for fillings for teeth, যে ওই দাঁতে মাঝে দিয়ে অনেকজনের যে ফাঁক থাকে তো ওগুলা ভরাট করার জন্য এই কম্পোজিটটা ইউজ করে, হোয়াইট কম্পোজিট। তো দিস ম্যাটেরিয়াল ইজ অ্যাপ্লাইড অ্যাজ আ লিকুইড এন্ড দেন হার্ডেন্ড ইউজিং ব্লু লাইট। তো তাহলে লিকুইড হিসেবে দাঁতের মাঝে দেওয়া হয় যেখানে গ্যাপ আছে, দেন ব্লু কালার একটা লাইট দিয়ে ওটাকে কি করা হয়? শক্ত করা হয়। তো বলতেছে the photograph shows a light gun used by dentists that emit blue light। এই যে এইটা থেকে নীল কালারের লাইট বের হয়, লাল দিছি, এটা থেকে এরকম নীল কালারের লাইট বের হয়। তো তখন এই নীল কালারের লাইট ওই লিকুইডের উপর যায় পড়লে তখন লিকুইডটা কি হয়ে যায়? শক্ত হয়ে যায়, সেটেল করে ফেলে। তো এখন এখানের মধ্যে কি তার লাইট গান emits radiation flux of echo, so তাহলে ইন্টেন্সিটি জানি। তো তাহলে a particular tooth needs a filling of echo area, it requires 2.3 joule of incident light energy to harden the filling। so তাহলে একটা দাঁতকে এরকম ফিল করতে এত এনার্জি লাগে। তো বলতেছে কতক্ষণ সময় লাগবে? তো এটা পাওয়ার দিয়ে এনার্জি দিয়ে করা যায়। তো করছো। এরপর B1 এ the light gun is supplied with a rechargeable battery of capacity 1.4 ampere hour। তাহলে কত চার্জের ব্যাটারি, ঠিক আছে, আর কত এনার্জির ব্যাটারি ওইটা দেওয়া আছে। এখন বলতেছে when in use the output potential difference of the battery is কত? 3.7 ভোল্ট। আচ্ছা, তো এখন বললো কি যে assuming that the potential difference is constant so that the maximum energy supplied is এত। সো তাহলে আমরা কি জানি এখানের মধ্যে অ্যাম্পিয়ার আওয়ার মানে কি? এটা চার্জের ভ্যালু। তো চার্জ জানি, ভোল্টেজ জানি, সো তাহলে ওখানে থেকে এরিয়া বের করতে, কি বলে, এনার্জি বের করতে হবে। এখন বলতেছে যেটাতে তোমার সমস্যা যে প্রত্যেকটা ফিলিং এর জন্য যেই দাঁতের জন্য এক্সাম্পল ক্যালকুলেশন করে আসছি, তো বলতেছে প্রত্যেকটা ফিলিং এর জন্য 2.3 জুল করে এনার্জি দরকার হয় এই ইনসিডেন্ট লাইটের। তো এখন একটা ফুললি চার্জড ব্যাটারি can be used to power the light for to harden 210 filling। তো তাহলে একটা ফুললি চার্জড ওই লাইট এমিটার থেকে, যে ওই লাইট গান থেকে 210টা গ্যাপ ফিল করা যাবে। তো বলতেছে ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি অফ দ্য লাইট গান এট সাপ্লাইং দ্য এনার্জি স্টোরড ইন দ্য ব্যাটারি টু দ্য ফিলিং। সো ফার্স্ট অফ অল এখানের মধ্যে কি করছো যে ম্যাক্সিমাম এনার্জি সাপ্লাইড বাই দ্য ব্যাটারি। তো তার মানে কি এটা ইনপুট এনার্জিটা বের করছো না B1 এ প্রভা? হ্যাঁ সো তাহলে ইনপুট এনার্জি কত আসছে? 19,000। ওকে, সো ইনপুট এনার্জি হলো তোমার 19,000। সরি, একটা জিরো বেশি দিচ্ছি। তো তাহলে ইনপুট এনার্জি হলো তোমার কত? 19,000। এখন তোমার আউটপুট এনার্জি কত? ওই আউটপুট এনার্জিটা যদি আমরা দেখি যে 2.3 জুল করে লাগে এন্ড কয়টা দাঁতকে ফিল করতে পারে? 210টা দাঁত। তো তাহলে পরে টোটাল আউটপুট এনার্জি কত? 2.3 টাইমস 210। সো অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান করতেছে কত? 483 জুল, কিন্তু এনার্জি নিচ্ছে কত? 19,000 জুল। সো এখন এখান থেকে কি করতে পারবা? এফিসিয়েন্সি কত এটা বের করতে পারবা না? হ্যাঁ এটার জন্য এটা কত? 53 না? এই যে, তো তাহলে এনার্জি রিকোয়ার্ড মানে এটা হলো কি? আউটপুট এনার্জি।
সো আউটপুট এনার্জি ডিভাইডেড বাই ওই যে আগে ইনপুট এনার্জি ডিভাইডেড বাই কি বলে ইনটু 100 আর কি। তো তাহলে এই যে এইটা ডিভাইডেড বাই 19,000 ইনটু 100। ওকে, হ্যাঁ বুঝছি। ওকে। সো তাহলে এটা গেল আমাদের কত 53। কোনটা মার্কস কিমে যাব? ওকে, কোনটা 54 এর সি? এতে মানে বেশি ভাইব্রেট করবে, মানে রেস্ট পজিশন থেকে বেশি এরকম অসিলেট করবে আর কি। যে আগে যতটুকু ভাইব্রেট করতে এখন ভাইব্রেশনের অ্যাম্প্লিটিউডটা বেশি। একটার মধ্যে আসলে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কম, আরেকটার মধ্যে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে। তো এটা ওই যে একটা হলো তোমার ফিলামেন্ট বাল্বের জন্য, ফিলামেন্ট বাল্বের জন্য বা মেটালের জন্য কি হয়, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে। আর তোমার থার্মিস্টরের জন্য যে সেমিকন্ডাক্টর, তাই থার্মিস্টরের জন্য তোমার টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়। তো এগুলো ওগুলো মাস্কিং আছে ভাইয়া, নাম্বার অফ ফ্রি আয়নস এর ব্যাপারে কথা বলতে। হ্যাঁ, তো বুঝবেন কোন সময় এই যে থার্মিস্টরের এখানে সময় বলবো যে নাম্বার অফ ফ্রি আয়ন কি হয়, টেম্পারেচার বাড়লে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বেড়ে যাচ্ছে। তো তাহলে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন যদি বেড়ে যায় তো তখন কি হবে, কারেন্ট বাড়বে, তো তার মানে রেজিস্ট্যান্স কমবে। ঠিক আছে, ওকে। 57 এর আগে কারো কোনো প্রবলেম আছে? 53 এর পরে 57 এর আগে 56 সি। ওকে, assuming that the current in the solar cell remains at the, explain whether the three cells would be charged more quickly if connected in series or in parallel. So তাহলে এর মধ্যে কি সেলগুলো কি করতেছে? The photograph shows a solar charging unit consisting of solar panel connected to 3 rechargeable batteries. তো solar panel থেকে 3টা rechargeable ব্যাটারির সাথে কানেক্টেড। তো এখন সোলার প্যানেল থেকে এনার্জি পাবে আর ব্যাটারি গুলা কি করবে, চার্জ আপ করবে। তো এখন ব্যাটারি গুলা তাড়াতাড়ি কখন চার্জ আপ হবে, চার্জ ইকুয়াল টু কি, কারেন্ট ইনটু টাইম। তো কারেন্ট যত বেশি পাবে, যে ফুল চার্জ হইতে তো চার্জ একটা ফিক্সড অ্যামাউন্ট অফ চার্জ দরকার। সো কারেন্ট যদি বেশি পায় তো তার মানে কি টাইম লাগবে কম তাড়াতাড়ি ফুল চার্জ হইতে। ঠিক আছে, সো তাহলে এখানের মধ্যে কি বলতেছে যে সোলার সেলের মধ্যে কারেন্ট কত, কারেন্ট ইন দ্য সোলার সেল রিমেইনস 6.8 মিলি অ্যাম্পিয়ার। তো এখন বলতেছে সেলগুলি সিরিজে থাকলে বা প্যারালালে থাকলে কখন তাড়াতাড়ি চার্জ আপ হবে, কোন সময় রেজিস্ট্যান্স বেশি থাকে কোন সময় রেজিস্ট্যান্সটা কম থাকে। সিরিজে কানেক্ট করলে রেজিস্ট্যান্স বেশি, তো তার মানে কারেন্টটাকে কমায় দিবে। তো কারেন্টটাকে কমায় দিলে তখন কি চার্জ আপ হইতে সময় লাগবে বেশি। কিন্তু প্যারালালে যদি কানেক্ট করো কারেন্ট বেশি করে পাবে, তো বেশি করে কারেন্ট পাইলে কি হবে, তাড়াতাড়ি চার্জ আপ হবে। এটা কত 56 না? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আইভিটি আর কিউ ইকুয়াল টু আইটি, যে কোনোটা দিয়ে বলাই যায়। যে এখানের মধ্যে W is the same, মানে ফুললি চার্জ হইতে। So এখন because the 6.8 current undivided for cells in series, the current is greater. আচ্ছা, এখানের মধ্যে তারা এই আর্গুমেন্ট করছে, সরি এখানে তো আমাদের ভোল্টেজের ব্যাপারটা আমরা কনসিডারেশনে নেইনি। দেখো তোমার যদি সেলগুলি, এই যে সেলগুলি যদি কি থাকে সিরিজে থাকে, তো তখন তারা কি পাবে, সবার ভিতরে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট যাবে না। তো এখন আমাদের কি হইতেছে, দেখো সোলার সেলের মধ্যে কারেন্ট কি থাকে 6.8 মিলি অ্যাম্পিয়ারই থাকে। তো তাহলে সে 6.8 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাস করাবে।
তো এখন যদি কি থাকে, সেলগুলি সিরিজে থাকে, তো তখন সবাই কি পাচ্ছে, সেম অ্যামাউন্ট অফ কারেন্ট পাচ্ছে, ওই যে 6.8 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছে। তো তাহলে কারেন্ট কি হবে, বেশি করে পাচ্ছে, বিকজ কারেন্ট এখানে ডিভাইড হইতেছে না। তো কারেন্ট যদি ডিভাইড না হয়, তো তাহলে বেশি করে কারেন্ট পাবে, তো তার মানে কি তাড়াতাড়ি চার্জ আপ হবে। ওকে, okay, question number 57, A3, A4 and 5. Okay, so এখন এখানে আমাদের কি বলতেছে, a student is investigating whether the length of a mains electrical cable can be determined accurately by taking measurements of resistance using an ohm meter and hence calculating the length. যে সে ওহম মিটার দিয়ে লেন্থ রেজিস্ট্যান্স বের করবে, দেন সে কি করতে চায়, সে লেন্থ অফ দা ওয়্যার বের করতে চায়, এরকম কিছু। ওকে, she takes measurements of resistance and diameter for the live conductor as shown in the photograph below. এটা সে রেজিস্ট্যান্স এর রিডিং নিল, ডায়ামিটার এর রিডিং নিল, এন্ড লেন্থ তো সে মাপছে, লেন্থ কত, 14.500 মিটার। আচ্ছা, তো she uses these measurements to calculate the length of the cable and then compares this value with direct measurement of the length. এই যে লেন্থ ডিরেক্টলি মেজার করলে পরে এত, আর আমরা ওইরকম রেজিস্ট্যান্স আর ডায়ামিটার বের করে দেন এই যে R is equal to rho L by A, এখান থেকে লেন্থটা বের করলে কেমন কি ভ্যালু আসে ওগুলা নিয়ে আমাদের ডিসকাস করতে বলবে। ফার্স্টে ক্রস সেকশনাল এরিয়া বের করবে ডায়ামিটার থেকে, দেন রেজিস্টিভিটি দেওয়া আছে, তো তাহলে লেন্থ বের করবা। তো এখন বলতেছে comment on the accuracy for this method of determining the length of the live conductor. So এখন এখানে আমাদের দেখো একটা কাজ হচ্ছে, কি কাজ, এখানে কিন্তু আমরা লেন্থটাকে মেজার করতেছি না, এখানে লেন্থটাকে কি করতেছি, ক্যালকুলেট করতেছি না, বলতো প্রভাব, সেই যে লেন্থটাকে যে ক্যালকুলেট করতেছি। সো তাহলে আমাদের কি করা লাগতেছে, অনেকগুলা রিডিং নিতে হইতেছে। যে আমরা লেন্থের রিডিং ডিরেক্টলি না নিয়ে কি করলাম, রেজিস্ট্যান্স মাপলাম একবার, দেন কি বলে ক্রস সেকশনাল এরিয়ার জন্য ডায়ামিটার মাপলাম, তাই না? তো এই যে দেখো রেজিস্ট্যান্সের জন্য তোমাদেরকে যে লাস্ট দিন থার্সডে তে যে একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম, ওখানে দেখছো না পার্সেন্টেজ আনসার্টেনিটি ফর্মুলা ডিসকাস করা হয়েছে নাকি? সো পার্সেন্টেজ আনসার্টেনিটির ফর্মুলাটা কি, লিস্ট কাউন্ট, যে দেখো তোমার এই ওহম মিটারটা কত রিডিং দিতে পারে, 1 ডেসিমাল প্লেস পর্যন্ত রিডিং দিতে পারে, তো তাহলে তার লিস্ট কাউন্ট কত, 0.1, আর তার মেজার্ড ভ্যালু হলো এত, ইনটু 100 করলে তার পার্সেন্টেজ আনসার্টেনিটি কি আসে, 30% এরও বেশি তার আনসার্টেনিটি চলে আসে। জাস্ট কিসের মধ্যে, রেজিস্ট্যান্স আর রিডিং এর মধ্যে। আচ্ছা দাঁড়াও, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাইম জয়েন করো, ওখানে বলতেছি। ওকে, সো তাহলে এখন এখানের মধ্যে থেকে দেখো প্রভা, তোমার লেন্থের ভ্যালুটা আসছে কত, ফার্স্ট এটা বলো। তারা আমরা মার্কস স্কিমে যাই, তো তাহলে ওখানে থেকে তোমাকে ব্যাপারগুলো বুঝাই দিই। 16.4 ওকে, তোমার এটা আসছে হলো 16.4। তো এখন দেখো যে তোমার কম্পারিজন বেসড অন দ্য অ্যানসার টু এত, সো তাহলে কি যে তোমার 2 মিটারের ডিফারেন্স বা পার্সেন্টেজ ডিফারেন্স হলো 13% এর মতো। তো তার মানে কি আমাদের অ্যাকিউরেট ভ্যালুর কথাটা আমরা কি বলছিলাম মনে আছে, আমরা অ্যাপেন্ডিক্স থেকে যে ডেফিনেশন গুলো দেখছিলাম, যে একটা ভ্যালুকে অ্যাকিউরেট বলবো কখন, বা একটা এক্সপেরিমেন্টাল ভ্যালুকে অ্যাকিউরেসির সাথে যখন নাকি কম্পেয়ার করবো, তো তখন কি বলি, অ্যাকিউরেসিটা ডিপেন্ড করে রিয়েল ভ্যালুর কত কাছাকাছি আছে, তাই না? তো তাহলে আমাদের ক্যালকুলেট করা ভ্যালুটা মেজার করা ভ্যালু থেকে কি 2 মিটার ডিফারেন্সে আসছে, তো তার মানে কি এটা অনেক সিগনিফিক্যান্ট একটা ডিফারেন্স। সো এখন এই জিনিসটা নিয়ে পরে আমাদের কমেন্ট করতেছে, যেটা ওই আনসার্টেনিটি নিয়ে বললাম, কেমন জিনিস, যে তোমার রেজিস্ট্যান্সটা জাস্ট কি করতে পারতেছে, নিয়ারেস্ট টু 0.1 ওহম বের করতে পারতেছে। সো তাহলে রেজিস্ট্যান্সের জন্য তোমার আনসার্টেনিটি কত আসবে,
17% or যে 33% আমরা যে হাফ রেজলিউশন দিয়ে করলে 17% আর ফুলটা দিয়ে করলে 33% আসে। সো তখন কি বলবো যে কম্পারিজন অফ পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ ডায়ামিটার উইথ পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ রেজিস্ট্যান্স, যে এখানে ডায়ামিটারের পার্সেন্টেজ আনসার্টেনিটি আর রেজিস্ট্যান্সের পার্সেন্টেজ আনসার্টেনিটি বের করে দেখলাম কি কার জন্য আসলে বেশি ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে, ডায়ামিটারের মেজারমেন্টের জন্য নাকি রেজিস্ট্যান্সের মেজারমেন্টের জন্য। রেজিস্ট্যান্সের আনসার্টেনিটিটা বেশি না প্রভাব? হ্যাঁ। সো তাহলে রেজিস্ট্যান্সের জন্য বেশি ডিফারেন্স ক্রিয়েট হইতেছে। সো তাহলে আসলে মেজার্ড ভ্যালু আর ক্যালকুলেটেড ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা ক্রিয়েট করতেছে কে? এই রেজিস্ট্যান্সের মেজারমেন্টটা, যে রেজিস্ট্যান্সটা অনেক বেশি আনসার্টেইন, যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা অনেক কম বাট মেজারিং ইনস্ট্রুমেন্টটা তেমন বেশি কি না অ্যাকিউরেট না, যে তার মধ্যে প্রিসিশন খুবই কম, যে সে মাত্র 1 ডেসিমাল প্লেস পর্যন্ত রেজিস্ট্যান্স বের করতে পারে। যদি রেজিস্ট্যান্সটা সে এরকম 3rd ডেসিমাল প্লেস পর্যন্ত বের করতে পারতো, তো তাহলে দেখো তার কিন্তু পার্সেন্টেজ আনসার্টেনিটিটা কমে আসতো, তাই না? সো তাহলে এই জিনিসটা নিয়ে এটা আমরা ইউনিট 3 তে করে আরো ক্লিয়ার করে দেব, সমস্যা নেই। তো এই যে যদি তোমার আসতো কি বলে রেজোলিউশন যদি আরো ভালো হইতো তো তখন তোমার 0.3% আনসার্টেনিটি আসতো, কিন্তু রেজোলিউশন তোমার ওই ওহম মিটারের এতই খারাপ যে ওই ওহম মিটার থেকে রিডিং নেওয়াতে কত আসছে 33% or হাফ রেজোলিউশন করলে পরে 17% আনসার্টেনিটি আসছে, which is very bad. ওকে, হ্যাঁ বুঝছি। 5 নাম্বারটাও ইউনিট 3 এর নাকি 5 নাম্বারটার মধ্যে কি বলছে যে এখানের মধ্যে যে একটা পিডিএন কারেন্ট মেজার করবা ভোল্টমিটার এমিটার দিয়ে, যে দেখো বলতেছে যে তোমার ডিরেক্টলি ওহম মিটার থেকে রিডিং নেওয়া আর ভোল্টমিটার এমিটার থেকে কারেন্ট আর ভোল্টেজ পাবো না বলো তো? তারপর রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ভি বাই আই, এটা দিয়েও তো রেজিস্ট্যান্স বের করা যায় নাকি? সো তারা এখানের মধ্যে আমাদেরকে বলতেছে কম্পেয়ার করতে যে রেজিস্ট্যান্স ইউজিং দিস মেথড অর রেজিস্ট্যান্স ইউজিং ওহম মিটার, কোনটা বেটার একটা ওয়ে। সো এখন একটা কি মেজার দ্য পিডি এন্ড কারেন্ট উইথ ভোল্টমিটার এন্ড অ্যামিটার, ক্যালকুলেট রেজিস্ট্যান্স ইউজিং ভি ইকুয়াল টু আই এর ফর্মুলা। তো এখন এই যে ভোল্টমিটার অ্যামিটার কি করবে আরো বেশি সিগনিফিকেন্ট ফিগারের রিডিং দিবে, সো তাহলে তাদের পার্সেন্টেজ আনসার্টেনিটি গুলো কি হবে কম হবে। এটা ইউনিট 3 তে আমাদের আসবে। সো ইউ ক্যান সিলেক্ট আ পিডি এন্ড কারেন্ট মাচ লার্জার দেন কারেন্ট জেনারেটেড, তো তখন কি আমাদের প্রিসিশনের যে ব্যাপারটা এই জিনিসটা তোমরা এই থার্সডে তে ক্লাসে আসলে পরে তখন তোমাদেরকে মাল্টিমিটারের ইউজ গুলো দেখাই দিব, যে সার্কিটের অ্যাকচুয়ালি মাল্টিমিটার গুলো দিয়ে তাদের এক একটা রেঞ্জ সেট করলে তাদের আনসার্টেনিটি গুলি বা লিস্ট কাউন্ট গুলি চেঞ্জ হইতে থাকে, বুঝছো? হ্যাঁ বুঝছি। তো মেইনলি এই অ্যানসারটা হলো যে তোমার ভোল্টমিটার আর অ্যামিটার দিয়ে রিডিং নিয়ে রেজিস্ট্যান্স বের করাটা একটা বেটার ওয়ে দেন ডিরেক্টলি মেজারিং দ্য রেজিস্ট্যান্স ইউজিং ওহম মিটার। ওকে, ঠিক আছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার আমাদের 57 এর পরে এরপর আর কোন কোন কোয়েশ্চেনের প্রবলেম? $59B, এর বিতে কি বলছে? The lighting circuit will switch on when the potential difference will across xy is 0.604. So তাহলে PD যখন নাকি 0.60 between x and y তখন ওই লাইটিং সার্কিটটা স্টার্ট হবে বা অন হবে। তো বলতেছে determine the required resistance of the variable resistor so that the lighting circuit will switch on when the incident radiation is এত। আচ্ছা, তো এখন তোমার ইনসিডেন্ট রেডিয়েশন আর রেজিস্ট্যান্স রিলেটেড আমাদের গ্রাফের ইনফরমেশন এখানের মধ্যে আছে, তাই না?
যে ইনসিডেন্ট রেডিয়েশন এত, ওইটার জন্য রেজিস্ট্যান্স এত, ইনসিডেন্ট রেডিয়েশন এত, ওইটার জন্য রেজিস্ট্যান্স এত। তো এরকম তোমার কাছে গ্রাফটা আছে যে ইনভার্সলি প্রপোর্শনাল হওয়ার কথা এই গ্রাফটা। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, এক্স ওয়াই এর মধ্যে কত পিডি লাগবে, 0.60 ভোল্ট। সো টোটাল পাওয়ার সাপ্লাই ইএমএফ কত, পাওয়ার সাপ্লাই ইএমএফ হলো 6। ওকে, তো ইএমএফ হলো তোমার 6। সো ভেরিয়েবল রেজিস্টরের একটা রেজিস্ট্যান্স আর এলডিআর এর নিজের একটা রেজিস্ট্যান্স। তো এলডিআর এর যত রেজিস্ট্যান্স ওই রেজিস্ট্যান্সের প্রপোর্শনে কি পাবে, লাইটিং সার্কিট ভোল্টেজ পাবে, বিকজ লাইটিং সার্কিটটা কি আছে, এলডিআর এর প্যারালেলে আছে নাকি প্রভা? হ্যাঁ তো তাহলে এই লাইটিং সার্কিট এখানের মধ্যে তারা বলছে কি, ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্স কত হবে জানি, কি হয়, ইনসিডেন্ট রেডিয়েশন যখন 0.25 হয় তখন জানি কি হয়, ওই লাইটিং সার্কিটটা চালু হয়। তো এখন দেখো তোমার গ্রাফ থেকে যে 0.25 ইনসিডেন্ট রেডিয়েশনের জন্য রেজিস্ট্যান্সটা কত আসে দেখো তো, 0.5 0.5 কিলো ওহম। হ্যাঁ। আচ্ছা, সো তার মানে ইনসিডেন্ট রেডিয়েশন যখন এত, তখন তোমার এলডিআর এর রেজিস্ট্যান্স হলো 0.5 কিলো ওহম। আর এলডিআর এর রেজিস্ট্যান্স যখন 0.5 কিলো ওহম, তখন কি হইতে হবে, তার ভোল্টেজ 0.6 ভোল্ট হইতে হবে, তাই না? তো আমরা রেজিস্ট্যান্স জানি, ভোল্টেজ জানি, তো তাহলে কারেন্ট বের করতে পারবো না? তো তাহলে কারেন্ট বের করলাম। তো এখন আমরা কারেন্ট অফ দা সার্কিট জেনে গেছি। তো এখন টোটাল ইএমএফ কত, 6। লাইটিং সার্কিটের জন্য যাচ্ছে 0.6, তো বাকি 5.4 কে পাবে, ভেরিয়েবল রেজিস্টরটা পাবে না? তো তাহলে ভেরিয়েবল রেজিস্টরের জন্য, ভেরিয়েবল রেজিস্টরের জন্য ভোল্টেজ হলো 5.4 আর কারেন্ট তো এখানে যা বের করছে ওইটাই। সো ভোল্টেজ জানি, কারেন্ট জানি, সো তাহলে ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্স বের করতে পারবো না? হ্যাঁ পারবো। সো প্রসেসটা কি, ফার্স্টে দেখো 0.25 ওয়াট পার মিটার স্কোয়ার ইনসিডেন্ট রেডিয়েশনের জন্য কত রেজিস্ট্যান্স আসে তোমার এলডিআর এর, ওই এলডিআর এর রেজিস্ট্যান্সটা বের করলাম। তো এলডিআর এর তুমি রেজিস্ট্যান্স জানো, এন্ড জানো যে ইন অর্ডার ফর দ্য লাইটিং সার্কিট টু সুইচ অন, the voltage across it must be 0.60 volt. So LDR এর তুমি রেজিস্ট্যান্স জানো, LDR এর তুমি ভোল্টেজ জানো, সো তাহলে কারেন্ট বের করলাম। এখন LDR যদি 0.6 পায়, তো বাকি ভোল্টেজ কে পাবে, তার সাথে সিরিজে আছে ভেরিয়েবল রেজিস্টরটা, সে পাবে। তো তাহলে ভেরিয়েবল রেজিস্টর কত ভোল্টেজ পাচ্ছে, 5.4 নাকি? হ্যাঁ। তো ভেরিয়েবল রেজিস্টর পাচ্ছে 5.4 আর সার্কিটটা তো সিরিজ সার্কিট, তো তাহলে এলডিআর যত কারেন্ট পাবে ভেরিয়েবল রেজিস্টরটাও কি পাবে, সেম কারেন্ট পাবে। তো তাহলে ভেরিয়েবল রেজিস্টরের কারেন্টও জানো, ভোল্টেজও জানো, তো তাহলে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই কারেন্ট করে রেজিস্ট্যান্স অফ দা ভেরিয়েবল রেজিস্টর বের করবা। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 60। A1. 16A1. The photograph shows the student measuring the width of a metal strip. So এখন বলতেছে comment on the use of this method to measure the width. তো এখন এখানের মধ্যে কমেন্ট করবা কিভাবে, তুমি দেখবা যে কি ইউজ করতেছে, একটা মিটার রুল ইউজ করতেছে। তো তার লিস্ট কাউন্ট হলো 0.1 সেন্টিমিটার, ঠিক আছে?
তো 0.1 সেন্টিমিটার লিস্ট কাউন্ট, তো লিস্ট কাউন্ট ডিভাইডেড বাই 2 করা মানে হাফ রেজোলিউশন করতেছি আর কি। আর তোমার এখানের মধ্যে একটা মেজার্ড ভ্যালু নাও, যে মনে করো এখান থেকে এতটুকু, তো এটা কত, মনে করো যে তোমার 1.5 থেকে 2.9, ঠিক আছে, তো তাহলে 1.4 সেন্টিমিটার, সো 1.4 সেন্টিমিটার ইনটু 100। সো এটা করলে পরে কি পাবা, তুমি পার্সেন্টেজ আনসার্টেনিটি পাবা। তো এটা দিয়ে তুমি কমেন্ট করবা যে তোমার পার্সেন্টেজ আনসার্টেনিটি কেমন রেঞ্জে আসে। এই মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে এই উইডথটা মেজার করা ঠিক হবে নাকি না, এইটা রিলেটেড একটা কমেন্ট করবা যে কি বলছে এখানে। এই যে length measure about the same as the scale division, so তাহলে this will lead to large percentage uncertainty or percentage uncertainty calculate করে দেখাবো। so তাহলে আর আরেকটা কি হতে পারে, on this scale parallax error could give a result of under a half the true value, so তাহলে অ্যাকচুয়াল যে ভ্যালুটা আসতেছে ওইটা থেকে আমাদের কি হতে পারে, প্যারাল্যাক্স এররের জন্য অনেক বড় একটা ডিফারেন্স আসতে পারে। Question number 61, 62. Okay, 62 এর সি তে, ঠিক আছে, 62 এর সি দেখি। Suggest why the advice in the instruction booklet is included. কি advice include করা? আচ্ছা, the instruction booklet for an electric garden shredder includes the following advice. When using an extension cable, the following dimension should be observed. কেমন, যে ক্রস সেকশনাল এরিয়া যখন এত হবে, ম্যাক্সিমাম লেন্থ অফ দা কেবল যেন এত হয়। ক্রস সেকশনাল এরিয়া যদি বাড়ানো যায় তো তখন ম্যাক্সিমাম লেন্থ অফ দা কেবলও কি করা যাবে, বাড়ানো যাবে। কেন, এখানের মধ্যে খেয়াল করো, তোমার ক্রস সেকশনাল এরিয়াটা হলো 1। এখন তুমি যদি কি করো, বেশি লম্বা লেন্থ ইউজ করো, তো তখন কি হবে দেখো, R is equal to rho L by A। তো এখন আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করতে অ্যালাউ করা যাবে, যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে। সো এখন রেজিস্ট্যান্স যদি খুব বেশি হয়, হ্যাঁ মারিয়া, রেজিস্ট্যান্স যদি অনেক বেশি হয় তো তখন কি হবে, হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য ওই ওয়্যারটা পুড়ে যেতে পারে, ওই এক্সটেনশন কেবলটা ড্যামেজ হয়ে যেতে পারে। তো এখন এখানে দেখো এরিয়া যখন বাড়লো, এই যে দেখো 1 থেকে 1.5 হয়েছে এরিয়া, সো 40 থেকে 60 মানে এটাও কত টাইমস বাড়ছে দেখো তো, 60 ডিভাইডেড বাই 40 করে দেখো তো কত আসে, 1.5 টাইমসই বাড়ছে না। হ্যাঁ ভাইয়া। দেন দেখো তুমি 1 থেকে 2.5 এ নিলা, সো কত টাইমস বাড়ছে, 2.5 টাইমস বাড়ছে। দেন দেখো 40 থেকে 100 এ নাও মানে কি, এটাতেও কত টাইমস ইনক্রিজ করতেছে, 2.5 টাইমস। সো তাহলে দে আর বেসিক্যালি মেকিং অর কিপিং the length and area ratio, যে লেন্থ যত প্রপোর্শনে বাড়বে এরিয়াও তত প্রপোর্শনে বাড়বে, সো দ্যাট কি হয়, রেজিস্ট্যান্সটা যেন ফিক্স থাকে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। যে এখানের মধ্যে রেজিস্ট্যান্সটা ফিক্স রাখা ইম্পর্টেন্ট কেন, ওই রেজিস্ট্যান্সের সাথে আমাদের হিটিং ইফেক্ট অফ কারেন্টের একটা রিলেশন আছে। টু প্রিভেন্ট ইউজ অফ কেবল উইথ টু লার্জ রেজিস্ট্যান্স, বিকজ বেশি রেজিস্ট্যান্স হয়ে গেলে বেশি পাওয়ার বা বেশি এনার্জি ইউজ করে ফেলবে। ওকে, ওকে 63 তে কোনো প্রবলেম আছে? কোনটা? 63 এর বি। 63 এর বি তো এই গ্রাফ আঁকবা, পয়েন্ট গুলি এঁকে দিছে না, তো তাহলে এরকম একটা গ্রাফ হবে। তো এখন এই যে ওয়াই অ্যাক্সিসে যেখানে ইন্টারসেক্ট করলো এটা কি হবে, ইএমএফ। আর যে গ্রেডিয়েন্টটা পাবা, গ্রেডিয়েন্ট থেকে কি পাবা,
ইন্টারনাল রেজিস্ট্যান্সটা, ও ঠিক আছে? ভাই আমরা 4 মাস ধরে ওই গ্রাফ থেকে রিডিং নেওয়া লাগে যে জন্য। ওকে, কোশ্চেন নাম্বার 64A2। আচ্ছা, সো কি বললো? The Mars Reconnaissance Orbiter has been studying the Martian climate since 2006. The following passages about the orbiter. This satellite is powered by 2 solar panels, each of area এত, তো এটার efficiency এত। তো এখন A2 তে বলছে কি, the panels are connected together to give a total output of এত volt, so that the maximum output current is about 90 ampere. এটা তো সমস্যা। হ্যাঁ আমার এটা 45 সামথিং আসে, মানে 90 এম্পিয়ার আসে না। 45 সামথিং কেন আসবে? এটা তো তোমার দুইটা যে সোলার প্যানেল, এটা নিছো কনসিডারেশনে? না, তো ও একটা সোলার প্যানেলে এত, তো দুইটা মিলে কত দিবে? আচ্ছা আচ্ছা ভাইয়া হয়ে গেছে তাহলে 90। ঠিক আছে, তো তাহলে এই যে একটার এরিয়া এত, তো তাহলে দুইটার এরিয়া কি হবে? 2 ইনটু এত। তো তাহলে এইভাবে করে দুইটা এত পাওয়ার জেনারেট করে, সো ওই পাওয়ারের করেসপন্ডিং কারেন্ট বের করবা। সো তাহলে ইনটু 2টা করলে মিলে যাওয়ার কথা। প্রভারও কি একই প্রবলেম ছিল নাকি? 2 ইউজ করো নাই? হ্যাঁ ভাই। ওকে, এরপরে B2 তেও প্রবলেম। এখানে বলবো সিঙ্গেল প্যানেল কোনটা? এই কোশ্চেন এটা হলো ইয়েতে, অফ বি A2 হ্যাঁ A2 তে প্রবলেম। ওকে, নরমাল ক্লাস কি প্রতি ক্লাসে হ্যাঁ ওইটা তো থার্সডেতে ইউনিট 3 আর। ওকে, সো এখন B2 তে কি বলতেছে? আচ্ছা, B1 64B1 এ आंसर 1974 সেকেন্ড আসে, মিলে নাই। ওকে, সো দেখি। সো কি বলতেছে দেখো আনিসা, the solar panels are used to charge 2 batteries. কয়টা ব্যাটারি চার্জ করতেছে আনিসা? দুইটা ব্যাটারি চার্জ করতেছে, of capacity 50 ampere hour each. ওকে, সো এখন দুইটা ব্যাটারির এত করে চার্জ দরকার। সো এখন বলতেছে ইউজ দা কারেন্ট ক্যালকুলেটেড ইন A2, যে 90 অ্যাম্পিয়ার। তো ওই কারেন্টটা ইউজ করে টু ক্যালকুলেট দা মিনিমাম টাইম টেকেন টু ফুললি চার্জ দা ব্যাটারি। সো তাহলে তোমার ব্যাটারি গুলিকে ফুললি চার্জ আপ করতে কতটুকু সময় লাগবে? সো এখন তুমি চার্জ জানো, কারেন্ট জানো, সো তাহলে টাইম বের করতে পারবে না আনিসা? ভাইয়া তুমি মার্কস স্কিমটা চেক করো, ওখানে 90.6 দিছে, কিন্তু এর A2 এর आंसर হচ্ছে 91.25। যদি আমি 91.25 ইউজ করি তাহলে আমার 1974 আসে, যেটা মার্কস স্কিমে নাই। ওরা 90.6 ইউজ করছে, আর তোমার কত? 91.25 ইউজ করছি আমি, কারণ এখানে বলেই দিছে যে কারেন্ট যেটা A2 তে পাইছো ওইটা দিয়ে তুমি ক্যালকুলেশন করো, তাইলে এখানে 90.6 কিভাবে আসে? আচ্ছা, এটাই তো, ওরা 90.6 কই থেকে আনলো? ওরা তো নিজেরা এখানে 91.25 দিচ্ছে। ওকে, এটা কি হয়েছে দেখে। এটা তো এটা সমস্যা করবে না আনিসা, তোমার এটা মার্কস স্কিমে তাহলে ভুল আছে। এখানে ওরা এই ভ্যালুটা ইয়ে করছে, বিকজ 91.25 তাদের একটু আগের এক্সাম্পল ক্যালকুলেশনে ছিল, সো ওখানে ভুলে তারা 90.6 লিখছে, বুঝছো? ওকে, সো তাহলে এরপরে বি নাম্বারে কি? বি নাম্বারের ওখানে মধ্যে বলতেছে যে কেন এটা মিনিমাম, বিকজ এটা কি যে কমসে কম, দেখো মারিয়া, যে লিস্ট তোমার এত সময় লাগবে ব্যাটারি গুলাকে ফুললি চার্জ হইতে। এটা কখন? যদি সব এনার্জি ব্যাটারির কাছে চলে যায়,
চার্জ আপ হইতে চলে যায়, কিন্তু সব এনার্জি কি ব্যাটারির কাছে যাবে? সবকিছু কি 100% এফিশিয়েন্ট? ওটা তো না। সো তাহলে কি হইতে পারে যে তোমার ইন্ডিকেশন দ্যাট দ্য রেডিয়েশন ফ্লাক্স মে ডিক্রিজ, রেডিয়েশন ফ্লাক্স ফ্লাকচুয়েট করতে পারে, দেন কিছু কারেন্ট অন্য কম্পোনেন্টে চলে যেতে পারে, যে সব কারেন্ট যে ব্যাটারি চার্জিং এ ইউজ হবে এমন তো কোনো কথা নাই, তাই না? দেন হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য রেজিস্ট্যান্স বেড়ে যাবে, যার জন্য কারেন্ট কমে যেতে পারে। অর বলা যায় কি যে আমরা ম্যাক্সিমাম কারেন্ট নিয়ে কাজ করছি, সো তাহলে ম্যাক্সিমাম কারেন্ট দিয়ে যে টাইমটা পাবো ওই টাইমটা আমাদের কি আসবে, যে কারেন্ট হলো ম্যাক্সিমাম, সো তাহলে টাইমটা কি আসবে, সবচেয়ে মিনিমাম টাইমটা আসবে, যে লিস্ট যে ম্যাক্সিমাম কারেন্ট যদি পায় ব্যাটারিটা, সো তাহলে এত সময় লাগবে। তো তার মানে কি ম্যাক্সিমাম কারেন্ট যদি সে ফুললি না পায়, তো তার মানে তার ফুললি চার্জ আপ হইতে সময় কি লাগবে? বেশি লাগবে না? হ্যাঁ ভাইয়া। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 65 66 এগুলাতে প্রবলেম আছে? কত বুঝে নাই? 66A1. 66A1। ওকে, এই কোশ্চেনটি ইন্টারেস্টিং। এই কোশ্চেনটা দেখো কি বলছে। The photograph shows a type of fish called an electric ray. Electric rays can produce an electric discharge to stun their prey. আচ্ছা, সো কিভাবে করে স্টান করে, যে তারা একটা ডিসচার্জ করে কারেন্ট। তো এখন পার্টস অফ আ রেজ বডি অ্যাক্ট অ্যাজ সেলস ইন আ ব্যাটারি। তো ওই সেলগুলোকে ইদার সিরিজে বা প্যারালেলে সে কানেক্ট করতে পারে। এটা দেখো, সেলগুলোকে সে ইদার সিরিজে বা সেলগুলোকে প্যারালেলে কানেক্ট করতে পারে। তো কি বলতেছে, ইন আ রে লিভিং ইন ফ্রেশ ওয়াটার দ্য সেলস আর অ্যারেঞ্জড ইন সিরিজ। সো তাহলে ফ্রেশ ওয়াটারের জন্য সিরিজে, আর সল্ট ওয়াটারের জন্য তাহলে প্যারালেল হবে। তো প্যারালেল। আচ্ছা, তো এইগুলা জিনিস কেন হচ্ছে এখানে মধ্যে দেখি, যে the cell arrangement in the ray can be investigated by comparing a circuit containing 5 cells in series and 5 cells in parallel. Each arrangement of cells connected across a range of load resistor and the current and terminal PD are measured. So এখন দেখো, তুমি তোমার প্রেকে কি করতে চাও, রাফিন, স্টান করতে চাও। তো তার মানে তুমি কি চাবা, যত তাড়াতাড়ি পসিবল তুমি ডিসচার্জ করতে চাবা, তাই না? যে কারেন্ট যত বেশি হবে তত কি হবে, কারেন্ট যত বেশি হবে তত মোর পসিবিলিটি যে তোমার প্রেটা কি হবে, স্টান হবে, তাই না? হ্যাঁ। তো এখন দেখো, যে তোমার ফ্রেশ ওয়াটারের রেজিস্ট্যান্স বেশি নাকি সল্ট ওয়াটারের রেজিস্ট্যান্স বেশি, বলো তো? সল্ট ওয়াটারে। সল্ট ওয়াটারের রেজিস্ট্যান্স তো কম, যে সল্ট ওয়াটারে তোমার ইয়ে না, আরো কতগুলি ফ্রি আয়ন থাকে, ডিজলভ মিনারেল থাকে, তো তারা আরো কি করতে পারে, চার্জ ক্যারিয়ার হিসেবে অ্যাক্ট করতে পারে। কিন্তু ফ্রেশ ওয়াটারে তোমার মিনারেল কম, সো তখন ওখানের মধ্যে কি হবে, রেজিস্ট্যান্স বেশি হবে। সো তাহলে ফ্রেশ ওয়াটারে তোমার রেজিস্ট্যান্স বেশি, আর সল্ট ওয়াটারে, এটা প্যারালেল লিখছি কেন, সল্ট ওয়াটারে হলো তোমার রেজিস্ট্যান্স কম। তো এখন দেখো এই যে লোড রেজিস্ট্যান্স বলি, লোড রেজিস্ট্যান্স কম মানে এটা কেমন টাইপের ওয়াটারকে রিপ্রেজেন্ট করতেছে, সল্ট ওয়াটার, তাই না? তো এখন দেখো, লোড রেজিস্ট্যান্স যখন নাকি কম, তখন দেখো তো কোন অ্যারেঞ্জমেন্টে কারেন্টটা বেশি পায়, সিরিজ অ্যারেঞ্জমেন্টে কারেন্টটা বেশি পায় নাকি প্যারালাল অ্যারেঞ্জমেন্টে কারেন্টটা বেশি পায়? প্যারালেলে। প্যারালেলে। সো তাহলে কম রেজিস্ট্যান্স মানে সল্ট ওয়াটার, এন্ড সল্ট ওয়াটারে প্যারালেল কানেকশনে কি পাচ্ছে, সে বেশি কারেন্ট পাচ্ছে। সো তাহলে সে কি চাবে, প্যারালেল অ্যারেঞ্জমেন্টে তার সেলগুলাকে সেট করতে চাবে, সো দ্যাট বেশি করে কারেন্ট পায়। আর রেজিস্ট্যান্স যখন বেড়ে গেছে, এটা মানে কি ফ্রেশ ওয়াটার। এখন দেখো তো, রেজিস্ট্যান্স যখন বেশি তখন কোন অ্যারেঞ্জমেন্টে কারেন্টটা বেশি, সিরিজ অ্যারেঞ্জমেন্টে কারেন্টটা বেশি নাকি? সো তাহলে
যখন রেজিস্ট্যান্স বেড়ে যাবে তখন সিরিজ অ্যারেঞ্জমেন্টে নিয়ে আসবে, মানে কি ফ্রেশ ওয়াটারে সেলগুলোকে কি কোন অ্যারেঞ্জমেন্টে নিয়ে আসে, সিরিজ অ্যারেঞ্জমেন্টে নিয়ে আসে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। তো তাহলে এই রিলেটেডই কোশ্চেনটা করার কথা। এটা it has been suggested that the cells are in series for a ray living in fresh water and এই যে অলরেডি বলে দিয়েছে যে বিকজ ফ্রেশ ওয়াটার ইজ আ পোরার কন্ডাক্টর, তো পোর কন্ডাক্টর মানে কি রেজিস্ট্যান্স বেশি, তাই না? সো তাহলে এই ব্যাপারটা ওকে, যে ডিসকাস ওয়েদার দ্য রেজাল্ট সাপোর্ট দিস ইনভেস্টিগেশন। ইয়েস, সাপোর্ট করে। কিভাবে করে ওই জিনিসটা দেখি। লো রেজিস্ট্যান্সে প্যারালাল অ্যারেঞ্জমেন্টে বেশি কারেন্ট, আর হাই রেজিস্ট্যান্সে মানে ফ্রেশ ওয়াটারে এখানে কি ঘটতেছে, সিরিজে কানেক্ট করতেছে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, তারপর আমরা আজকে আরেকটা কোশ্চেন দেখি 67, দেন শেষ করব। কোশ্চেন নাম্বার 67 এর সি তে প্রবলেম। হ্যাঁ, 67 এর সি তে যে প্রবলেমটা, এই জিনিসটা দেখো। এটা এখানে মোটামুটি সলভ করা, মানে প্রিভিয়াস ব্যাচেরও প্রবলেম ছিল। সো হোয়াট হ্যাপেন্স, তোমার যখন নাকি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে তখন এনার্জি অ্যাবজর্ব করবে, আর যখন নাকি কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে ফেরত আসবে তো তখন কি করবে, ফোটন হিসেবে অর এনার্জি রিলিজ করবে ইন দা ফর্ম অফ ফোটন। সো এখন এই যে তোমার ফোটনের এনার্জি কি HF, তাই না? আর এই এনার্জি, হ্যাঁ বলো, কেউ কিছু বলতেছো? না। ওকে, সো তাহলে ফোটনের এনার্জি হলো HF, আর এটা হলো তোমার ওই ইলেকট্রিক্যাল এনার্জি QV। সো ফোটনের এনার্জিটাই কি, ওই পটেনশিয়াল ডিফারেন্স টাইমস চার্জ অফ দা চার্জ পার্টিকেল। এখানে উপরে নিচে যাইতেছে কে, ইলেকট্রন না? সো তাহলে চার্জটা কার হবে, ইলেকট্রনের চার্জ নাকি? সো ফোটনের তুমি ফ্রিকোয়েন্সি জানো, সো ইউ নো দা এনার্জি অফ দা ফোটন বিকজ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট, আর ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে, সো ইউ নো দা এনার্জি। এখন দিস এনার্জি ইজ দা হোয়াট, ইলেকট্রিক্যাল এনার্জি, ইভি বা কিউভি যেটাই বলো। সো এখন এখানে থেকে আমরা কি করব, ভোল্টেজ বের করব। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, ঠিক আছে। সো তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব, দেন নেক্সট ক্লাসে আমরা এখান থেকে কন্টিনিউ করব, এন্ড হোপফুলি ইলেকট্রিসিটি শেষ হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, বসো।